Assalamu alaikum everyone. Welcome to my today's class. I begin in the name of Allah, the most gracious and the most merciful. তো আল্লাহর কাছে হাজার শুকর, আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আজকে ব্যাংকিং ইনস্টিটিউশন এন্ড পলিসির চ্যাপ্টার 10 নিয়ে আমরা কাজ করব। স্লাইড দেখা যাচ্ছে বা শব্দ শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাই, বা কোনো সমস্যা হলে আমাকে একটু নোট দিন। প্রত্যেকে স্লাইড দেখা যাচ্ছে কিনা বা স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্লাইড দেখা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে? হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, কোনো আচ্ছা, সমস্যা হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আজকে লাস্ট চ্যাপ্টার নিয়ে আমরা কাজ করব। লাস্ট চ্যাপ্টারে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আজকে। হ্যাঁ, তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। So welcome to Dhaka City College online class. During this pandemic COVID-19, each and everybody should have maintained the health rules. Masters final year banking institution and policy আজকে 11তম লেকচার, chapter 10, nationalization of bank and banking reforms in Bangladesh. I Mohammad Jabir Hussain, lecturer in economics, Dhaka City College. So book references, what will be the books you would like to use? Problem and Practice of Development Banks by Charlie Bousquet. You'd like to see the cover page of the books, Development Banking, author William Darnell. So content, after finishing this lecture, student would like to know more. এই লেকচার শেষে আমরা কি জানতে পারবো সেটা নিয়ে আমরা কনসেপ্ট অফ ন্যাশনালাইজেশন অফ ব্যাংক। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ন্যাশনালাইজেশন অফ ব্যাংক এন্ড ব্যাংকিং রিফর্ম ইন বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংক জাতীয়করণ ও ব্যাংকিং সংস্কার। বাংলাদেশ ব্যাংক জাতীয়করণ এবং ব্যাংকিং সংস্কার। ঠিক আছে, কনসেপ্ট অফ ন্যাশনালাইজেশন অফ ব্যাংক তার মানে হচ্ছে ব্যাংক জাতীয়করণের কনসেপ্টটা সম্বন্ধে জানবো আমরা। নাম্বার 2, কনসেপ্ট অফ ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, আর্থিক খাত সংস্কার কিভাবে করে সেটা সম্পর্কে জানবো। ইভালুয়েট দি স্টেপস টেকেন টু রিফর্ম দি ফাইন্যান্সিয়াল সেক্টর ইন বাংলাদেশ। তো বাংলাদেশে আর্থিক খাত সংস্কারে যে গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। অবস্টাকল টু ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, তো বাংলাদেশে আর্থিক খাত সংস্কারের যে প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতা সম্পর্কে আমরা জানবো। এরপরে রয়েছে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম প্রোগ্রাম গোল, এটা হচ্ছে আর্থিক খাত সংস্কার কর্মসূচির যে লক্ষ্যসমূহ সেই লক্ষ্যসমূহ সম্পর্কে জানবো। আরেকটা জানবো 6, last not the least, steps taken by the government of Bangladesh to reform the financial sector of Bangladesh. বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপের 3 নম্বরে হচ্ছে আমরা মূল্যায়ন করেছি, আর 6 নম্বর হচ্ছে সরকারের যে পদক্ষেপ সেটা নিয়ে আমরা কাজ করব। এই হচ্ছে আজকের টপিকস, আজকের লেকচারের পঠিত বিষয়সমূহ, এগুলো সম্পর্কে আমরা জানবো। কোনো ধরনের দেখতে সমস্যা হলে অথবা সাউন্ডের প্রবলেম হলে আমাকে সাথে সাথে চ্যাট বক্সে বলবেন, ঠিক আছে? তো চলে যাই আমাদের আজকের লেকচারে। সো টপিকস, ন্যাশনালাইজেশন অফ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক জাতীয়করণ এন্ড ব্যাংকিং রিফর্মস অফ বাংলাদেশ, অর্থাৎ ব্যাংক ব্যবস্থার সংস্কার। So nationalization of banks, bank জাতীয়করণ বলতে কি বোঝায়? What is nationalization of bank? Nationalization of banks is an act of taking a bank owned by private sector into the public ownership of a
public ownership of a national corporate by purchasing a majority stake by the government. So nationalization, ব্যাংক ব্যবস্থা জাতীয়করণ হচ্ছে এমন একটা আইন যে আইনের ফলে প্রাইভেট সেক্টরে যে সমস্ত ব্যাংক আছে তাদের যে শেয়ার সেই শেয়ারের অ্যাট লিস্ট মোর দেন 15% কি করে কিনে নেয়। So nationalization of bank is aimed. Nationalization of bank is aimed at governing the service of the banks towards the betterment of a nation. So ব্যাংক ব্যবস্থা জাতীয়করণের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার যে ব্যাংকের যে সার্ভিস সেবা প্রদান করি সেটা যাতে সেবার মানটা উন্নত হয়। ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, আচ্ছা এছাড়াও আমি আরেকটু কথা বলিনি এখানে যে ব্যাংক জাতীয়করণ বলতে মূলত ব্যক্তি মালিকানা বিলুপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় ব্যাংকের নিয়ন্ত্রণ ও পরিচালনা বোঝায়। কার্যরত ব্যক্তি মালিকানাধীন ব্যাংক পুরোপুরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসা। রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসার সময় অনেক সময় পূর্বের মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে পারে, আবার নাও দিতে পারে। জাতীয়করণের এই ধারণা মূলত সমাজতান্ত্রিক দর্শনের আলোকে গড়ে ওঠে। সাধারণত বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে জাতীয়করণের বিষয়টি পরিলক্ষিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিদেশি ব্যাংক ছাড়া বাংলাদেশি এবং পাকিস্তানি মালিকানাধীন বিভিন্ন ব্যাংক 1972 সালে জাতীয়করণের আওতায় নিয়ে আসা হয়। ব্রিটেন, ভারত ইত্যাদি সহ অপর অনেক দেশ সেও ব্যাংক জাতীয়করণ পরিলক্ষিত হয়। ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস বা আর্থিক খাত সংস্কার বলতে the financial sector reforms refers to step taken to reform the banking system. So financial আর্থিক খাত সংস্কার বলতে বোঝায় যে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ব্যাংকিং খাতের সংস্কার। ক্যাপিটাল মার্কেট যেমন বলতেছে ক্যাপিটাল মার্কেট মূলধন বাজারের সংস্কারে, গভর্নমেন্ট ডেট মার্কেট সরকারের ঋণ বাজারের সংস্কার, ফরেন এক্সচেঞ্জ মার্কেট বৈদেশিক বিনিময় বাজারের সংস্কার। ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম বলতে বোঝাচ্ছে হচ্ছে ব্যাংকিং খাতের সংস্কার, মূলধন বাজারের সংস্কার, গভর্নমেন্টের ঋণ বাজারের সংস্কার, বিদেশি বিনিময় বাজারের সংস্কার। টোটাল সংস্কারকে বলা হচ্ছে কি আর্থিক খাত সংস্কার। ঠিক আছে? So an efficient financial sector is necessary for the mobilization of households. So একটা দক্ষ আর্থিক খাত খুবই জরুরি। কেন জরুরি? For the mobilization মানে স্থানান্তর হওয়া হাউসহোল্ড সেভিং। হাউসহোল্ড মানে কি আমাদের গৃহস্থালীর যে ছোট ছোট সেভিংস গুলো আছে, এই সঞ্চয়গুলো আছে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেয়ে সেটা প্রপার ইউটিলাইজেশন করা দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সেটা ইনভেস্টমেন্টে রূপান্তরিত করা। An efficient financial sector is necessary for the mobilization of household savings and to ensure their proper utilization. যাতে ঠিকঠাক মতো ইউজ হচ্ছে এই প্রোডাক্টিভ সেক্টর উৎপাদন খাতে, যাতে এই হাউসহোল্ডের সেভিংসটা ঠিকঠাক মতো দক্ষভাবে প্রোডাক্টিভ বা উৎপাদন খাতে যে ইউজ হচ্ছে ব্যবহৃত হচ্ছে সেটা মোবিলাইজ করা বা সেটা দেখা। এছাড়াও আমরা বলতে পারি যে অর্থনীতি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? অর্থনীতির কোনো সময় মুদ্রাস্ফীতি দেখা যায়, অর্থনীতিতে কোনো সময় মুদ্রাস্ফীতি দেখা যায়, অর্থনীতিতে কোনো সময় মন্দা ব্যবস্থা দেখা যায়। ঠিক আছে? বাণিজ্যে দীর্ঘস্থায়ী প্রতিকূলতা দেখা যায়, ঘাটতি দেখা যায় ইত্যাদির কারণে কোনো দেশের জনগণের জীবন কি করে ইত্যাদি কারণে কোনো দেশের জনগণের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়ে। এসব সমস্যার সমাধান করে
দেশের আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনার জন্য যেসব পরিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আর্থিক খাত সংস্কার কর্মসূচি বলা হয়। তো এটি আর্থিক খাত সংস্কার কর্মসূচি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের দক্ষ আর্থিক খাত অর্থ মধ্যস্থতা প্রক্রিয়ায় ব্যয় হ্রাস করে এবং সীমাবদ্ধ সম্পদকে লাভজনক বিনিয়োগ খাতে প্রবাহিতকরণে সহায়তা করে। তো আর্থিক খাত কর্মসূচিতে দেশের আর্থিক নীতির প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকে। বিশ্বায়নের সাথে মিল রেখে বাণিজ্যিক ব্যাংকের আন্তর্জাতিকীকরণ করা হয়। বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পদ্ধতির পরিবর্তনের কথা বিবেচনা করা হয়। ব্যাংকিং সেবার মান উন্নতকরণ করা হয় এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত পরিবর্তন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা শিথিল করার সুপারিশ করা হয়। এসবের লক্ষ্যে যে সমস্ত সমন্বিত আর্থিক কর্মসূচি গ্রহণ করা হয় তাকে আর্থিক খাত কর্মসূচি বা আর্থিক খাত সংস্কার বলা হয়। আর্থিক খাত সংস্কার কর্মসূচি অর্থনৈতিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ সরকার ১৯৯০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত একটি ৫ বছর মেয়াদী আর্থিক খাত সংস্কার কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচিতে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক স্থাপন করার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়। অর্থনীতির বিভিন্ন সংস্কার কর্মসূচির পাশাপাশি ব্যাংকিং খাতকে আরো প্রতিযোগিতামূলক করাই এই আর্থিক খাত কর্মসূচির মূল উদ্দেশ্য। এরপরে চলে যাই পরের স্লাইডে। সমস্যা হচ্ছে, আমি আবার আসছি। Evaluate the steps taken to reform financial sector in Bangladesh. বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের যে পদক্ষেপগুলো মূল্যায়ন করতে বলা হচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমি আবার আসছি, একটু সমস্যা দেখা দিয়েছে, সেই জন্য প্রবলেম হলো। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছে একবারে। ফাইন্যান্সিয়াল সেক্টরটা বুঝাচ্ছি। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে গৃহীত পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো মূল্যায়ন। ঠিক আছে? তো একটু আগেই বলেছি যে ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জুন মাস পর্যন্ত আর্থিক খাত সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয় এবং এই কর্মসূচির যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়, তাদের মধ্যে সাফল্য অর্জন করা গেলেও অনেক উদ্দেশ্য এখনো বাস্তবায়ন করা হয়নি। ঠিক আছে? বা বাস্তবায়িত হয়নি। অনেক উদ্দেশ্য এখনো বাস্তবায়িত হয়নি। সো যেগুলো বাস্তবায়িত হয়েছে তার মধ্যে কিছু সংস্কার কাজ তাড়াহুড়ো করে করায় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর বেশ অসুবিধার মধ্যে পড়ে যায়। নিচে আর্থিক খাত সংস্কার কর্মসূচির পদক্ষেপগুলো মূল্যায়ন করা হয়। নাম্বার 1, মার্কআপ পলিসি ইন ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং খাতে মার্কআপ নীতি। একটু খেয়াল করি, বর্তমানে ব্যাংকিং খাতে আমানতের সুদ নির্ধারণে অলিগলি বাজারের ন্যায় মার্কআপ নীতিও পরিলক্ষিত হয়। এই নীতি অনুসারে কোনো ব্যাংক যখন তার বিভিন্ন আমানতের উপর
সুদের কাঠামো পরিবর্তন ঘোষণা করে, তখন অপর বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের সুদের কাঠামো পরিবর্তন আনে। এক্ষেত্রে আমানতের সুদের হার বাজার শক্তির আলোকে নির্ধারিত না হয়ে বরং ব্যাংকগুলোর পরস্পর প্রতিদ্বন্দ্বিতার উপর নির্ভর করে নির্ধারিত হয়। নাম্বার 2, the amount of interest-free loans and advances সুদ স্পর্শকাতর ঋণ ও আগামের পরিমাণ। তো বাংলাদেশে অনেক ঋণ গ্রহীতা আছে যারা যেকোনো প্রকার এবং যেকোনো সুদের হারে ঋণ ও আগাম নিতে রাজি থাকে। এদের ঋণ ও আগামের চাহিদা সুদের হারের সাথে স্পর্শকাতর নয়। এক্ষেত্রে সংস্কার কর্মসূচিতে নমনীয় নমনীয় সুদ নীতি নির্ধারণ ও প্রযোজ্য নয়। এজন্য বর্তমানে ব্যাংকগুলো আমানত সংগ্রহের হার বাড়াতে অত্যন্ত আগ্রহী থাকে। ব্যাংকগুলো মুনাফা মার্জিন বজায় রাখা অথবা বাড়ানোর জন্য ঋণ ও আগামের সুদ বাড়াতে উৎসাহী না হওয়ায় ঋণ ও আগামের সুদের কাঠামোতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। ফলে তারল্য যুক্তি এবং বাজার ভিত্তিক সুদ নীতি অনুসরণের জন্য আর্থিক কর্মসূচি চালু করা হলেও তার বেশিরভাগই সফল হয়নি। নাম্বার 3, ইন্ট্রোডিউস ব্যাংকরাপ্ট পলিসি, দেউলিয়া আইন পরিবর্তন। তো ঋণ আদায়ের ক্ষেত্রে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে সংস্কার কর্মসূচিতে কিছু আইনগত বিধিবিধানের সংস্কার করা হয়। এর মধ্যে একটি ছিল দেউলিয়া আইন প্রবর্তন। দেউলিয়া আইন প্রবর্তন এই আইনের অধীনে ঋণ আদায়ের বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়। কার্যক্রমে উল্লেখযোগ্য দিক ছিল ব্যাংক কর্তৃক 100 বৃহৎ ঋণ খেলাপির অবস্থান জনসম্মুখে তুলে ধরা। কিছুদিন পর অবশ্য এই কার্যক্রম গতি হারিয়ে ফেলে। এই কার্যক্রমে আংশিক সফলতা হলো ঋণ খেলাপিরা অনেকে ঋণের অংশ ফেরত দিয়ে ঋণ খেলাপির তালিকা থেকে নিজেদের নাম কি করতে চায়, প্রত্যাহার করে নেয়। নাম্বার 4, পলিটিক্যাল প্রেশার অন ডেট কালেকশন, ঋণ আদায়ের ক্ষেত্রে রাজনৈতিক চাপ। ঋণ আদায়ের ক্ষেত্রে রাজনৈতিক চাপ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক চাপের কারণে অনেক সময় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক এবং বিশেষায়িত ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ ঋণ গ্রহীতাদের ঋণ প্রদান করতে বাধ্য হয়। ঝুঁকিপূর্ণ ঋণ গ্রহীতা বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা ঋণ খুব কম ক্ষেত্রে ফেরত আসে। রাজনৈতিক কারণে অনাদায়ী ঋণ আদায়ে যেকোনো আইনগত ব্যবস্থা অকার্যকর প্রমাণিত হয়। এ কারণে আর্থিক খাত সংস্কার কর্মসূচি শুরু হলেও অনাদায়ী ঋণ আদায়ের পরিস্থিতি তেমন কোনো উন্নতি হয়নি। তাই অনাদায়ী ঋণ আদায়ে সংস্কার কর্মসূচি থেকেও বেশি প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য ক্ষমতা অপব্যবহার রোধ করা। Number 5, the main objectives of the interest disclosure policy is not to be implemented. So, সুদ উন্মুক্তকরণ নীতির মূল উদ্দেশ্য হলো সুদ উন্মুক্তকরণ নীতির মূল উদ্দেশ্য বাস্তবায়িত না হওয়া। একটু খেয়াল করি আমরা যে সাম্প্রতিককালে বিভিন্ন তফসিলি ব্যাংক ঋণ ও অগ্রিমের সুদের হার নমনীয় করার তুলনায় আমানতের সুদের কাঠামো পরিবর্তনে বেশি উৎসাহী থাকে, যার ফলে সুদ উন্মুক্তকরণের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি বলা যায়। Number 6 of এটা put pressure on banks to lend to defaulters. তো ঋণ খেলাপিদের ঋণ দিতে ব্যাংকের উপরে চাপ প্রয়োগ। আর্থিক খাত কর্মসূচিতে ঋণ খেলাপিদের ঋণ দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের বিধান আছে। প্রভিশন মানে বিধান হচ্ছে। তবে বাস্তবে ব্যাংকাররা মাঝে মাঝে বড় বড় ঋণ খেলাপিদের ঋণ দিতে বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হয়। ফলে আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের বিষয়টি কাগজে কলমে রয়ে যায়, বাস্তবে পরিণত হতে পারেনি। বড় বড় ঋণ খেলাপিরা ঋণ পরিশোধ না করায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর দ্বারা অর্থনীতিতে উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে। এরপরে আসি obstacles to financial sector reform, আর্থিক খাত সংস্কার কর্মসূচির প্রতিবন্ধকতা সমূহ। তো বাংলাদেশে আর্থিক খাত কর্মসূচি যেটা গ্রহণ করা হয়েছিল সেটা আশানুরূপ সফলতা অর্জন করতে পারেনি। না পারার পেছনে বেশ কিছু
প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়। নাম্বার 1, মার্কআপ পলিসি ব্যাংকিং খাতে মার্কআপ নীতি। সো ব্যাংকিং খাতে আমাদের সুদ নির্ধারণে মার্কআপ নীতি পরিলক্ষিত হয়। এই নীতি অনুসারে কোনো ব্যাংক যখন তার বিভিন্ন আমানতের উপরে সুদের কাঠামো পরিবর্তন ঘোষণা করে তখন অপর ব্যাংকসমূহ আমানতের সুদের কাঠামোর পরিবর্তন আনে। এক্ষেত্রে সুদের হার বাজার শক্তির আলোকে নির্ধারিত না হয়ে বরং ব্যাংকগুলো পরস্পর প্রতিদ্বন্দ্বিতার উপর নির্ভর করে নির্ধারিত হয়। ফলে ব্যাংকগুলোর ঋণ বাবদ সুদের হার যতটা নামার কথা তা নামে না। সুদের হার আশানুরূপ না নামার ফলে বিনিয়োগের প্রতি সঞ্চালিত হয়। The amount of interest-free loans and advances should স্পর্শকাতরতাহীন ঋণ ও আগামের পরিমাণ। তো বাংলাদেশে অনেক ঋণ গ্রহীতা আছে যারা যেকোনো প্রকারে এবং যেকোনো হারে ঋণ ও আগাম নিতে রাজি থাকে। এদের ঋণ ও আগামের চাহিদা সুদের হারের সাথে স্পর্শকাতর নয়। এক্ষেত্রে সংস্থার কর্মসূচিতে নমনীয় সুদ নীতি নির্ধারণও প্রযোজ্য নয়। এজন্য বর্তমানে ব্যাংকগুলো আমানত সংগ্রহে সুদের হার বাড়াতে অত্যন্ত আগ্রহী থাকে। ব্যাংকগুলো মুনাফা মার্জিন বজায় রাখা অথবা বাড়ানোর জন্য ঋণ ও আগামের সুদ বাড়াতে উৎসাহী না হওয়ায় ঋণ ও আগামের সুদের কাঠামোতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। ফলে তারল্য যুক্তি ও বাজার ভিত্তিক সুদ নীতি অনুসরণের জন্য আর্থিক খাত সংস্কার কর্মসূচি চালু করা হলেও তার বেশিরভাগই পায়নি, সফল হয়নি। পলিটিক্যাল প্রেশার অন ডেট কালেকশন আগেই বলেছি, রাজনৈতিক চাপের কারণে অনেক সময় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ ঋণ গ্রহীতাদের ঋণ প্রদান করতে বাধ্য হয়। এসব ঋণ খুব কম ক্ষেত্রে ফেরত আসে। রাজনৈতিক কারণে অনাদায়ী ঋণ আদায়ে যেকোনো আইনগত ব্যবস্থা অকার্যকর প্রমাণিত হয়। এই কারণে আর্থিক খাত সংস্কার কর্মসূচি শুরু হলেও অনাদায়ী ঋণ আদায় পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। Put pressure on banks to lend to defaulters ঋণ দিতে ব্যাংকের উপর চাপ প্রয়োগ। তো আর্থিক খাত কর্মসূচিতে ঋণ খেলাপিদের ঋণ দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের বিধান রয়েছে, তবে বাস্তবে ব্যাংকরা মাঝে মাঝে ঋণ খেলাপিদের ঋণ দিতে বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হয়। ফলে আর্থিক খাতের শৃঙ্খলা আনয়নের বিষয়টি কাগজে কলমে রয়ে যায়, বাস্তবে আশার আলো দেখে না। নাম্বার 5 হচ্ছে আমানতের সুদের কাঠামোর পরিবর্তন। সম্প্রদায়কারী বিভিন্ন তফসিলি ব্যাংক ঋণ ও অগ্রিমের সুদের হার নমনীয় করার তুলনায় আমানতের সুদের হারের কাঠামো পরিবর্তনে বেশ উৎসাহী থাকে। ফলে সুদ উন্মুক্তকরণের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ায় সমস্যার সৃষ্টি হয়। নাম্বার 6, সুদের হারের অনমনীয়তা। বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিয়োগ ক্ষেত্রে অনমনীয় সুদের হারে ঋণ প্রদান করে। ব্যাংকগুলো মনে করে সুদের হার দ্বারা বিনিয়োগ হয় না। অন্যভাবে বলা যায় যে সুদের হারের সাথে বিনিয়োগের স্থিতিস্থাপকতা বা নমনীয় কোনো সম্পর্ক নাই। এর অর্থ হলো সুদের হার বাড়লে বা কমলে ঋণ গ্রহীতা কর্তৃক ঋণ গ্রহণের পরিমাণ কমবে না বা বাড়বে না। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদানের ক্ষেত্রে সুদের হারকে নমনীয় করতে আগ্রহী হয় নাই। এরপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম প্রোগ্রাম গোলস। ফাইন্যান্সিয়াল সেক্টরের যে গোলগুলো আছে বা আর্থিক খাত সংস্কার কর্মসূচির লক্ষ্য আছে একটু আমরা ডিসকাস করি। 1990 সালে ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য 5 বছর মেয়াদী আর্থিক খাত সংস্কার কর্মসূচি প্রদান করা হয়। এর লক্ষ্যসমূহ নিম্নে আলোচনা করা হলো। নাম্বার 1, টু কিপ ইন্টারেস্ট রেট আউট অফ কন্ট্রোল, সুদের হার নিয়ন্ত্রণমুক্ত রাখা। বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিয়োগের ক্ষেত্রে অনমনীয় সুদের হারে ঋণ প্রদান করে, ফলে বিনিয়োগের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। আর্থিক খাত কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো সুদের হারকে নিয়ন্ত্রণমুক্ত রাখা এবং একটি নমনীয় সুদ নীতি অনুসরণের মাধ্যমে সুদ কাঠামোতে যে অসঙ্গতি আছে তা দূর করা। নাম্বার 2, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি। ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য কম্পিউটার প্রশিক্ষণ প্রদান সহ
অপর বিভিন্ন বৈষয়িক, বৈদেশিক ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা। নাম্বার 3, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট, মূলধন বাজারের উন্নয়ন। তো মূলধন বাজার বর্তমানে জনগণের আগ্রহ এবং অংশগ্রহণ পূর্বের তুলনায় অনেক বেড়েছে, তবে তার থেকেও বেশি বেড়েছে মূলধন বাজারের থেকে সর্বসম্মত হয়ে ফিরে আসে বিনিয়োগকারীর সংখ্যা। এর প্রধান কারণ হলো মূলধন বাজারের বিনিয়োগপূর্ণ কার্যক্রম, আর্থিক খাত সংস্কার কর্মসূচির একটি লক্ষ্য এই মূলধন বাজারে উন্নয়ন সাধন করা। নাম্বার 4, মডার্নাইজেশন অফ কম্পিউটারাইজেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটারায়ন ও পরিচালনা ব্যবস্থাকে আধুনিকায়ন করা। কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংক এবং অপর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমকে কম্পিউটারায়ন করা এবং পরিচালনা ব্যবস্থাকে আধুনিকায়ন করা। এর পরের পয়েন্ট, কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি, টু ইনক্রিজ দি ক্যাপাসিটি অফ দি সেন্ট্রাল ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো সুস্থ প্রতিযোগিতামূলক বাজার কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে কিনা তা তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকের তদারকি এবং পরিদর্শন ব্যবস্থাকে জোরদার করা। নাম্বার 6, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইন দি ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং খাতে আর্থিক শৃঙ্খলা বৃদ্ধি। তো ঋণের উপযুক্ত শ্রেণীবিন্যাস এবং হিসাব সংরক্ষণ পদ্ধতি আধুনিক করে ব্যাংকিং খাতে আর্থিক শৃঙ্খলা জোরদার করা। নাম্বার 7, ঋণ আদায় পদ্ধতি উদ্ভাবন। ঋণ খেলাপি সমস্যা থেকে মুক্ত হয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের আর্থিক ভিত্তি সুদৃঢ় করার জন্য কার্যকর ঋণ আদায় পদ্ধতি উদ্ভাবন করা। এনশিওরিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনার নিশ্চয়তা বিধান করা। তো বাংলাদেশ ব্যাংক সঠিক ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মুদ্রানীতির সফল প্রয়োগ নিশ্চিত করে। মুদ্রানীতির কার্যকর প্রয়োগের জন্য তাই এর হাতিয়ার এবং উদ্দেশ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। তো আর্থিক খাত সংস্কার কর্মসূচি শুরু হওয়ার পর বাংলাদেশ ব্যাংক পরোক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করে আসছে। নমনীয় এবং পরোক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করার লক্ষ্য হলো দক্ষ আর্থিক ব্যবস্থাপনার নিশ্চয়তা বিধান করা। নাম্বার 9, প্রিজার্ভেশন অফ অ্যাডভোকেসি অফ ক্যাপিটাল, মূলধনের পর্যাপ্ততা সংরক্ষণ। তারল্য সংকট সৃষ্টি না হওয়া পর্যন্ত এবং অর্থের সরবরাহ নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাংকসমূহ মূলধনের পর্যাপ্ততা সংরক্ষণ করে থাকে। নাম্বার 10, amend the legal framework, আইনগত কাঠামো সংশোধন। তো ব্যাংকিং খাতের আইনগত কাঠামো সংশোধন ও নতুন আইন প্রণয়ন করে থাকে ব্যাংকিং খাতের অন্যতম। এরপর আসি steps taken by the government of Bangladesh to reform the financial sector of Bangladesh। তার মানে হচ্ছে বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের সরকারের গৃহীত পদক্ষেপ। সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো কাজ করবো। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সরকার 1990 সাল থেকে 1993 সাল 5 বছর মেয়াদী আর্থিক খাত কর্মসূচি গ্রহণ করে। আর্থিক খাতে কাঠামোগত সংস্কার সাধন এবং ব্যাংকিং খাতের বাজার কার্যক্রম শুরু করা ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এই লক্ষ্যে সংস্কার কার্যক্রমের অধীনে পদক্ষেপ করা হয়। এই পদক্ষেপ নিম্নে আলোচনা করা হবে। নাম্বার 1, ইন্টারেস্ট রেট ডিসক্লোজার, সুদের হার উন্মুক্তকরণ। সুদের হার উন্মুক্তকরণ খেয়াল করি। বাংলাদেশ ব্যাংক বাজার অর্থনীতির আলোকে সম্পদের দক্ষ এবং কাম্য ব্যবহারের লক্ষ্যে আমানতে, ঋণ ও আগামের উপর বাজার সুদের হার দুটি পর্যায়ে উন্মুক্ত করে। এই দুটি পর্যায় হলো নাম্বার 1, সুদের পরিসীমা নির্ধারণ। তো উন্মুক্তকরণের প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি এবং সুদের ছায়া বাজার হার নির্ধারণ করে ঋণ এবং আগামের বিভিন্ন খাত এবং আমানতের জন্য সুদের পরিসীমা নির্ধারণ করে দেয়। এই পরিসীমার মধ্যে অন্যান্য ব্যাংকগুলো তাদের নিজ নিজ সুদের হার নির্ধারণ করতে পারে।
নাম্বার 2, সুদ নির্ধারণে ব্যাংককে একক স্বাধীনতা প্রদান। তো পরবর্তী পর্যায়ে বাংলাদেশ ব্যাংক কেবলমাত্র কৃষি, রপ্তানি ও ক্ষুদ্র এবং ক্ষুদ্র কুটির শিল্প ব্যতীত ঋণ ও আগামীর বেশিরভাগ খাত এবং আমানতের ক্ষেত্রে সুদের পরিসীমা পর্যায়ক্রমে তুলে নেয়। এর ফলে সুদ নির্ধারণের বিষয়টি পুরোপুরি ব্যাংকের নিজ ইচ্ছাধীনে চলে যায়। সুদের হার নির্ধারণে ব্যাংকগুলো এতই স্বাধীনতা পায় যে তারা ঝুঁকি এবং মেয়াদ ভেদে একই খাতে প্রদেয় ঋণের উপর সুদের হার বৈষম্যমূলকভাবে ব্যবহারের সুযোগ পায়। নাম্বার বি, পরোক্ষ আর্থিক ব্যবস্থাপনা, ইনডিরেক্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো বাংলাদেশ ব্যাংক সঠিক ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মুদ্রানীতির সকল প্রয়োগ নিশ্চিত করে। মুদ্রানীতির কার্যকর প্রয়োগের জন্য তাই এর হাতিয়ার এবং উদ্দেশ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। আর্থিক খাত সংস্কার কর্মসূচি শুরু হওয়ার পর বাংলাদেশ ব্যাংক প্রত্যক্ষ পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণমূলক হাতিয়ার সমূহ পরিহার করে পরোক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করে আসছে। তো এই এই নিয়ন্ত্রণ পদ্ধতির দুটি গুরুত্বপূর্ণ দিক হলো, নাম্বার 1, বাংলাদেশ ব্যাংক বিল প্রবর্তন। তো 1990 সালে বাংলাদেশ ব্যাংক আর্থিক ব্যবস্থাপনার পরোক্ষ নিয়ন্ত্রণের লক্ষ্যে 91 দিন মেয়াদী বাংলাদেশ ব্যাংক বিল চালু করে। 1995 সালে বাংলাদেশ ব্যাংক এই বিলের পাশাপাশি ব্যাংকিং খাতের তারল্য চাহিদার সময়ভিত্তিক কাঠামোর আলোকে 30 দিন মেয়াদী বাংলাদেশ ব্যাংক বিল চালু করে। এই দুটো বিল তারল্য ও ঋণ নিয়ন্ত্রণের প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত পাক্ষিক নিলামের মাধ্যমে বাজারে নির্ধারিত হারে ইস্যু করা হচ্ছে। নাম্বার 2, বার্ষিক মুদ্রা ও ঋণ কর্মসূচির প্রয়োজন প্রণয়ন। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা কমিটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বার্ষিক মুদ্রা ও ঋণ নিয়ন্ত্রণ কর্মসূচি প্রণয়ন করে। কমিটি নিয়মিত সভায় মিলিত হয়ে মুদ্রা ও ঋণ পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে এই কর্মসূচি প্রণয়ন করে এবং তা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ব্যাংক তদারকি এবং পরিদর্শন জোরদার করে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগকে তহসিলি ব্যাংকগুলোর তদারকি ও পরিদর্শন জোরদার করার উদ্দেশ্যে পুনর্গঠন করা হয়। এক্ষেত্রে যেসব ব্যবস্থা নেওয়া হলো তা হলো নিম্নরূপ: ক্রমচলমান রিপোর্ট ভিত্তিক প্রদর্শন ক্রমচলমান রিপোর্ট ভিত্তিক প্রদর্শন ব্যবস্থা গ্রহণ করা, তদারকির উন্নয়নের জন্য প্রদর্শন বিভাগের কম্পিউটার স্থাপন, অবস্থানিক এবং দূর অবস্থানিক পদ্ধতির তদারকির ব্যবস্থাকে আধুনিকায়ন করা, ক্যামেল রেটিং পদ্ধতিতে তহসিলি ব্যাংকের দুর্বলতা চিহ্নিত করে সতর্কীকরণ চালু করা, তহসিলি ব্যাংকের বৃহদায়তন ঋণ সমীক্ষা সেল এর মাধ্যমে বৃহৎ অঙ্কের ঋণ প্রদানের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা। এরপরে আছে আর্থিক শৃঙ্খলা জোরদার ও আর্থিক ভিত্তিক সুদৃঢ়করণ। Number 1, bank introducing banking companies, ব্যাংক কোম্পানি আইন চালু করা। ব্যাংকিং খাতে আর্থিক শৃঙ্খলা জোরদার করার জন্য ব্যাংকিং কোম্পানি আইন 1991 চালু করা। ঋণের শ্রেণীবিন্যাস করা, ঋণের শ্রেণীবিন্যাস এবং সঞ্চিত সংক্রান্ত নতুন বিধান চালু করা। নতুন বিধান অনুযায়ী ঋণের শ্রেণীবিন্যাস পর্যায়ে বার্ষিক ভিত্তিতে, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ষান্মাসিক ভিত্তিতে, চতুর্থ পর্যায়ে ত্রৈমাসিক ভিত্তিতে করতে হবে। এছাড়া অশ্রেণীবিন্যাসিত ঋণের বেলায় সঞ্চিতির হার 1% রাখতে হবে। এরপর হচ্ছে সরকারের তরফ থেকে সহায়তা। সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পুনর্গঠন এবং আর্থিক ভিত্তি সুদৃঢ় করার জন্য বন্ডের মাধ্যমে এবং নগদ অর্থে বিপুল পরিমাণ সম্পদ সংগ্রহ করে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য পোর্টফোলিও ব্যবস্থাপনা উন্নয়ন, পারফরম্যান্স বাজেট পদ্ধতি চালু, কম্পিউটারাইজ সেবা প্রদান ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা। এরপর হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট, কারিগরি সহায়তা প্রকল্প। নাম্বার 1, কম্পিউটারাইজেশন। কারিগরি সহায়তা প্রকল্প রাখতে বাংলাদেশ ব্যাংক অপরাধ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম কম্পিউটারায়ন করা। কম্পিউটারায়নের প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ব্যাংক
মিড রেঞ্জ কম্পিউটার করা অথবা ব্যাপক কর্মকর্তাদের কম্পিউটার প্রশিক্ষণ করা সহ অন্যান্য বিষয়ে বৈদেশিক কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা। সার্ভে আর্থিক সংস্কার কর্মসূচির আওতায় বেশ কয়েকটি সমীক্ষার কাজ করা হয়, এগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী উপস্থিতি, সিডি ম্যানুয়াল, বিসিডি ম্যানুয়াল, কর ব্যবস্থা, ডিপোজিট, পেনশন স্কিম ইত্যাদির উপরে সমীক্ষা। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার টোটাল চ্যাপ্টারের চ্যাপ্টার 10 যেটা কাজ করেছি যে বাংলাদেশে ব্যাংক জাতীয়করণ, ন্যাশনালাইজেশন মূলত ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ, এবং যেটা বলেছে যে আর্থিক সংস্কার কর্মসূচি, এটা হলো চ্যাপ্টার 10। এই চ্যাপ্টারের মাধ্যমে আমাদের সিলেবাসটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। চ্যাপ্টার 10 সম্পূর্ণরূপে আমরা শেষ করে ফেলেছি। যদি কারো কোনো জায়গায় থাকে, আর যেহেতু এখন আমাদের মাস্টার্সের সিলেবাস অন্যান্য ডিপার্টমেন্টের শেষ হয়নি, আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। মোটামুটি আমরা রিভিশনের উপরে থাকবো। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, টপিক বুঝতে বা কোনো চ্যাপ্টার বুঝতে চাইতে সাথে সাথে আমাকে একটু বলবেন যে স্যার এই জায়গাটা বুঝিনি বা এই জায়গায় বা এটা একটু আরেকবার বুঝলাম, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা যেটা বলছি, আজকের লেকচারে কারা কারা সমস্যা আমাকে বলতে পারেন, মাইকটা ওপেন করে দিচ্ছি। আজকের লেকচারে যদি কারো কোনো জায়গায় ওপেন থাকে, হ্যালো স্যার, না কোনো হ্যাঁ। কোশ্চেন নেই। বোঝা গেছে আজকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি আমাদের কিন্তু সিলেবাস শেষ। হ্যাঁ, আমি জি কোনো স্যার। প্রশ্ন নাই। হ্যাঁ, কোনো পেজে আমি দিয়ে দিব, আপলোড দিয়ে দিব। তাতে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকলে বলতে পারেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কে? দিশার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন, চুপচাপ বসে থাকলে হবে না। আরো কোনো জায়গায় যদি সমস্যা থাকে বলতে পারেন। তাহলে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং বাসায় থাকবো। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ আচ্ছা স্যার, রাখে, আসসালামু আলাইকুম। এটাই হলো সবচেয়ে বড় কথা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবো।